বিসিবি থেকে পাপনের সরে যাওয়া নতুন সভাপতি ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ সহ দেশের ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এখন স্টুডিওতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একটা ঐতিহাসিক দিনে আসলে আমরা উপস্থিত হয়েছি যেখানে বিসিবি 12 বছরের একটা অধ্যায় থেকে পেরিয়ে আসলো এবং যেমনটা আমরা দেখছিলাম শুধুমাত্র সভাপতি বদল করা হয়েছে এবং এর মাধ্যমে আসলে বিসিবি সংস্কার কতটুকু করা যাবে বলে আপনি মনে করেন? একেবারে মোটা দাগে যদি বলি একটু প্রশ্নবিদ্ধ, কারণ কখনোই আসলে একটা ভালো কাজের শুরু খারাপ কাজ দিয়ে করাটাকে জাস্টিফাইড করা যায় না। কেন বলছি? কারণ বিসিবির বোর্ড সভা, পরিচালনা পর্ষদের সভা হবে, সেটা বিসিবির কার্যালয়ে হবে অথবা ক্রিকেট কেন্দ্রিক কোনো জায়গায় হবে, সেটাই স্বাভাবিক। আমরা এর আগে বিসিবির বাইরে বোর্ড সভা দেখেছি, সেটা সিলেটে দেখেছি। এই প্রথম আমরা দেখলাম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেমিনার রুমে আমাদের বোর্ড কর্তারা গিয়ে বসলেন, সেখানে বসে তারা সভাপতি নির্ধারণ করলেন। বুঝলাম উদ্ভূত পরিস্থিতিতে কিছু সমস্যার রাইজ করেছে, যে কারণে আসলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা নিরাপত্তা চেয়েছেন সরকারের কাছ থেকে। কিন্তু আইসিসির কাছ থেকে যখন বিসিবি দায়িত্বটা তারা নিয়েছেন, এভাবে চালাচ্ছেন, বিসিবি একটা অটোনোমাস বডি, এখানে প্রথম কথাই হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারবে না। কিন্তু আমরা সরকারের নিয়ন্ত্রণের ভেতরে ঢুকে বোর্ড সংস্কারের নাম করে শুধুমাত্র বোর্ড প্রেসিডেন্টকে সরিয়ে কি করলাম আসলে জানি না। দিন শেষে আসলে যতদিন সময় যাবে ততদিন পরে আসলে এটা বোঝা যাবে যে আদৌতে কি দাঁড়ালো। তবে মোটা দাগে যাদেরকে নিয়ে বোর্ডটা সাজানো হয়েছে, যাদেরকে নিয়ে প্রশ্নগুলো ছিল, তারা ফারুক আহমেদের আশেপাশেই রয়ে গেছে এবং আমরা সেরকমটাই দেখলাম। সহসভাপতি আকরাম খান সহ যাদের নাম আসলে বারবার সামনে আসছে, যারা দেশে রয়েছে, পলাতক হয়নি, তাদের বিরুদ্ধেও তো অনেক অভিযোগ। তারাই আসলে এই 12 বছর দেশের ক্রিকেটের কোনো না কোনো নিয়ন্ত্রক সংস্থার অধীনে ছিলেন। অবশ্যই একেবারে দুজনের নাম তো হলফ করে বলে দেয়া যায়। আপনি সহসভাপতি করলেন এমন একজন ব্যক্তিকে যার বিরুদ্ধে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান থাকা অবস্থায় গত 2 টার্মে সবচেয়ে বেশি অভিযোগ, যাকে বলা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেট কাঠামোর এই যে উইকেটগুলো নিয়ে এই যে মাফিয়া কেন্দ্রিক একটা আলোচনা হয়, যেটার মূল জায়গায় বসে আছেন মাহবুবুল আনাম, বা মাহবুব আনাম আমরা যাকে চিনি সবাই, তাকে আপনি সহসভাপতি দিলেন। একেবারে সভাপতির পরের পদটাই তার জন্য রাখলেন, শীর্ষ পদে রাখলেন। আমরা দেখেছি যে ঢাকা প্রিমিয়ার লিগ যিনি চালান, সিসিডিএমের যিনি চেয়ারম্যান, তিনিও সেখানে আছেন, অথচ ঢাকা প্রিমিয়ার লিগটাকে একেবারে আদতে শেষ করে ফেলা হয়েছে। তো দায়ভারটা তো চেয়ারম্যানকে নিতে হবে, কিন্তু সেই দায়ভারের জায়গাটাতেও দেখলাম হাস্যোজ্জ্বলভাবে তিনি এসেও ভোট দিলেন, নতুন সভাপতিকে কোলাকুলি করলেন, জড়িয়ে ধরলেন। ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে সেটা আসলে আর ওই যে বারবার বলছি, সময়ে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না যাদব কি দাঁড়াতে যাচ্ছে। আমি একটু জানার জন্য জানতে চাই যে এই সংস্কারে আসলে সোশ্যাল মিডিয়া কিংবা টক শোতে যারা বেশি সমালোচনা করে তাদের আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কিনা? অবশ্যই ফারুক ভাইকে আমি ছোট করব না, নো ডাউট তিনি এই মুহূর্তে বেস্ট চয়েস ছিলেন, তার কাছে এই জন্যই যেতে হয়েছে। কিন্তু তিনি নিজে অনেক বেশি পপুলিস্ট কথাবার্তা বলতে পছন্দ করেন। দিন শেষে মানুষ সোশ্যাল মিডিয়াতে যেগুলো শুনতে চায়, টেলিভিশনে যেগুলো শুনতে চায়, যেগুলো নিয়ে আলোচনা করতে চায়, চটকদার কথা, সেগুলো বলতে তিনি বেশি পছন্দ করেন। ওই হাতুরু সিংকে রাখবো না ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, বসেছেন একটা চেয়ারে, আপনাকে তো পারিপার্শ্বিকতাটাকে বুঝতে হবে। আপনি বলে দিচ্ছেন আপনি হাতুরু সিংকে রাখবেন না, কিন্তু আপনার হাতে এখন একটা সময় আছে হাতুরু সিংকে নিয়ে আলোচনা করবার। আপনি হাতুরু সিংহকে যদি বাদ দিয়ে দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মোটা অঙ্কের টাকা তাকে জরিমানা দিতে হবে। আপনি কেন সেই জরিমানাটা দেবেন? পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র 6 মাস বাকি। তারপর আপনার হাতে কোচ আছে কিনা আপনি সেটাও জানেন না, কিন্তু আপনি একটা পপুলিস্ট মন্তব্য করতে হবে, করে দিলেন। আপনি বললেন তামিমকে আমি বোর্ডে চাই, তামিমকে আমি অমুক ফরম্যাটে চাই। তামিম সেটার জন্য ফিট কিনা আমরা জানি না। আপনি বলছেন সাকিব আল হাসানকে নিয়ে আপনি ডিসিশন নেবেন। সাকিব আল হাসান বাংলাদেশের নাগরিক, তিনি হয়তোবা একটি রাজনৈতিক দলের সদস্য কিংবা কিছু একটা ছিলেন এক সময়, কিন্তু এখন তো তিনি বাংলাদেশের নাগরিক, আপনি কি সিদ্ধান্ত নেবেন? নিয়ন, আমি একটু যে বিষয়ে বলতে চাই, সাকিব কিংবা মাশরাফি বাংলাদেশ ক্রিকেট দলের একটা পথপ্রদর্শক, আমাদের কিংবদন্তি। এই রাজনৈতিক পরিচয় ভুলে এই মুহূর্তে বিসিবি সংস্কার করতে হলে আসলে এই মানুষ দুটোকে কতটুকু প্রয়োজন? এখন যে অবস্থা, সেই প্রয়োজনের কথা বললে আসলে আপনি মানুষের কাছে বাহবাটা পাবেন না। যেহেতু পাবেন না, আমার মনে হয় না কেউ এই পথে এখন এগোবে। কিন্তু মাশরাফি সাকিবের ক্রিকেট ব্রেইন বিসিবির জন্য প্রয়োজন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সাকিব আল হাসানকে নিয়ে আমরা সবসময় একটা কথা বলি, আপনি তার সমালোচনা করতে পারবেন কিন্তু তাকে ইগনোর তো করতে পারবেন না। আপনি সাকিব আল হাসানের রেকর্ড স্ট্যাট আপনি মুছে দিতে পারবেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাস থেকে? মাশরাফিরটা পারবেন না। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক আছে, এখন তাদেরকে দূরে সরিয়ে আপনি নতুনভাবে চেষ্টা করেন। অবশ্যই ভালো খারাপ মিলিয়ে কিছু একটা হবে। আজকে ফারুক ভাই যেভাবে শুরু করেছেন তার কথাটা, দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স দেখাবেন, তিনি ক্রিকেটাররা অন ডিউটি থাকা অবস্থায় অর্থাৎ সিরিজ চলাকালীন অ্যাড বিজ্ঞাপন করতে পারবেন না, এই মোটা দাগে এই ডিসিশন যদি তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তিনি দেখাতে পারেন। তারপর তিনি বলছেন নির্বাচকদের কাজে তিনি হস্তক্ষেপ করবেন না। তিনি বলতে পারেন, যেহেতু তার একটা নলেজ আছে যে এই ক্রিকেটার এই ফরম্যাটের জন্য ভালো হতে পারে, এর চেয়ে বেশি তিনি এগোবেন না। অন্তত এই তিনটা যদি
তিনি পূরণ করতে পারেন, আমার মনে হয় মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের মানুষ যারা ক্রিকেটকে নিয়ে ভাবেন চিন্তা করেন, তারা যথেষ্ট খুশি হয়ে যাবে। তবে ডোমেস্টিক আমাদের যে টুর্নামেন্টগুলো রয়েছে আমাদের সূচি অনুযায়ী সেগুলো হয়তো একটু ঝুঁকির মুখে, সেক্ষেত্রেও হয়তো ফারুক আহমেদকে একটা বড় চ্যালেঞ্জ মুখোমুখি হতে হবে। অবশ্যই, মানে এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে আমাদের সামনের যে সূচি অনুযায়ী আমাদের ক্রিকেট কাঠামোটা যেভাবে চলছে সেটাকে একেবারে স্মুথলি রান করানো। সেই রান করানোটা কিভাবে করবেন এটা ওনার জন্য খুব একটা বেশি মানে কষ্ট হবে না, কারণ তিনি এই জগতের মানুষ, এই মাঠের মানুষ। তিনি দু দফায় বিসিবির সঙ্গে কাজ করেছেন, যদিও পরিচয়টা তখন ভিন্ন ছিল, কিন্তু তারপরেও যেভাবে তিনি আছেন, তার আশেপাশে বিশেষ করে যারা আছেন, এখনো বলছি আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সমালোচনা হয়তো বা আছে, কিন্তু আমরা জানি এই মানুষগুলো কাজ করতে চায়। বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদেরকে কাজ করতে দেওয়া হতো না, তারা কাজ করতে চান। ফাহিম সিনহার মতো লোক আছেন, নাজমুল আবেদিন ফাহিমকে আপনি এই প্যানেলে পেয়েছেন। আপনার সঙ্গে মাহবুবানাম আছেন, যিনি একাধারে খুবই শক্তিশালী একজন ডিরেক্টর। আপনার সাথে যে ডিরেক্টররা আছেন তারা যথেষ্ট ক্যাপেবল বিসিবিকে ভালোভাবে রান করানোর জন্য। এখন আসলে সদিচ্ছার প্রয়োজন, যে আমরা আসলে কি চাই, কিভাবে চাই। নিয়ন, আসলে বিসিবি সভাপতিত্ব পদের যে একটা অদল বদল, তার মাঝে এই রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে আসলে আলোচনা হচ্ছে না বললেই চলে। তারপর বাংলাদেশ একটা ভালো শুরু করেছে এবং যেমনটা আমরা দেখলাম পেসাররা সাফল্যও পাচ্ছে। এই ম্যাচে বাংলাদেশের প্রথম দিনটা আপনি কেমন দেখলেন? শুরুতে বলে নিই যে দেশের মানুষ মনে হয় ভুলেই গেছে আজকে যে বাংলাদেশের টেস্ট। আমি অনেকের সঙ্গেই সকালে যখন কথা বলছিলাম, মানে 11:30টায় ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল, যদিও সেটা 3:30টায় শুরু হয়েছে। অনেক মানুষের আসলে মনেই ছিল না ম্যাচটা জেলে আজকে। তারা অনেকেই ধারণা করছেন ও আগামীকাল হয়তো বা, কারণ ওই যে বোর্ড সভার সঙ্গে তারা গুলিয়ে ফেলেছিলেন। তারা বলছেন যেহেতু বোর্ড সভার দিন হয়তো বা ম্যাচ হবে না। এখন ম্যাচে যদি আসি, টসটা খুব ভাইটাল ছিল। শান্তর মানে গুড লাক, মানে সৌভাগ্য খুব ভালো, যে কারণে আসলে টসটা জিতেই, মানে এই উইকেটে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করতো ম্যাসাকার হয়ে যেত। মানে অন্তত হাসান এবং শরীফুল যেভাবে প্রথম সেশনটা বোলিং করেছেন, মানে ওইটা দেখবার পর মনে হচ্ছে শাহিন শাহ আফ্রিদি বা নাসিম শাহকে এই জায়গায় ফেস করাটা ভয়ানক হয়ে যেতে পারতো। সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, দুইজন পেসার আমাদের জুটি বেঁধে বোলিং করেছেন। আমরা সাধারণত যেটা দেখি না, আমরা সাধারণত আমাদের বোলারদেরকে দেখি নিজের মনের মতো করে এক একজন যেভাবে লেংথ ডেলিভারি করার প্রয়োজন জাস্ট করে যায়। কিন্তু আজকে দেখছিলাম শুরু থেকেই হাসান বেশ ডিপে বল করছিল এবং শরীফুল লেংথে একটা বল করছিল, যে কারণে ব্যাটসম্যানরা সেট হতে পারছিল না যে কোন বলারকে কিভাবে খেলবে, যে কারণে উইকেটগুলো টপাটপ আসে। 3 উইকেট পড়বার পর কিন্তু পাকিস্তান স্লো হয়ে যায়, তারা তখন আর অ্যাটাক করবার চিন্তা করে নাই, স্লো ডাউন হয়ে যায়। তখন সৌদ শাকিল এবং সাইম আইয়ুব দুজনই চেষ্টা করছিলেন রিকভার করবেন, এবং সেই রিকভারির জায়গাটায় বাংলাদেশ আসলে তাদেরকে সুযোগ দিয়ে দেয়। মানে সব সময়ের মানে এটা একটা অভ্যাস মনে হয় আমাদের ক্রিকেটারদের, যে যখনই আমরা টপাটপ উইকেট নিয়ে নিই, যখন আরও একটু বেশি প্রেশার দেওয়ার টাইম, ওই টাইমে আমরা প্রেশারটা রিলিজ করে দিই এবং প্রতিপক্ষ তখন আসলে গুছিয়ে নিতে পারে। এবং আজকেও একইভাবে ওই মাঝের অংশটায় সেটা হয়েছে। যদিও টির পরে হাসান একটা উইকেট নিয়েছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ এই পিচে, এই কন্ডিশনে অন্তত আরও 2টা উইকেট ডিজার্ভ করে। আমরা দেখছিলাম মিরাজ এবং সাকিব খুব একটা সুবিধা করতে পারছিল না। আবার সেই একই দিনে আমরা দেখলাম ফারুক আহমেদ বলছেন যে রিশাদ হোসেনকে কেন আমরা টেস্টে খেলাচ্ছি না। তো সেখানে যদি একটা রিস্টাম স্পিনার থাকতো, এই ধরনের পিচে আসলে বাংলাদেশকে একটা রিস্ট স্পিনারের যেটা অভাব সেটা ভোগাচ্ছে কিনা। যখন পিচে আসলে স্পিনারদের জন্য কিছুই থাকে না, তখন আসলে ফিঙ্গার স্পিনারদের কিছুই করার থাকে না, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। সাকিব এবং মিরাজ দুজনেই আসলে একেবারে স্পেশালিস্ট ফিঙ্গার স্পিনার। এই জায়গাগুলোতে রিস্ট স্পিনাররাই আসলে একমাত্র ভরসা হতে পারে। বাংলাদেশের ব্যাড লাক, বাংলাদেশ এখনও সেরকম কাউকে পায়নি। রিশাদ নো ডাউট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বেস্ট পিক, এখন পর্যন্ত চমকই বলা যেতে পারে। কিন্তু তারপর আমি বলবো যে সাদা পোশাকে খেলবার মতো এখনও মনে হয় সেই ম্যাচুরিটি রিশাদের আসেনি। ফারুক ভাই নিজেও মজা করেই বলেছেন এবং পরে বলেছেন যে আমি জানি না তার কী অবস্থা, কিন্তু তিনি চাইবেন তাকে যেন লং রানে রাখা হয়। অবশ্যই রিশাদ যদি এভাবে কন্টিনিউ করতে পারে অবশ্যই লং রানে থাকবেন, কিন্তু আজকে এখন পর্যন্ত অন্তত রাওয়ালপিন্ডির পিচ প্রথম দিন দেখবার পরে মনে হয়েছে এখানে স্পিন ধরছে না। হ্যাঁ, থার্ড দিন যাওয়ার পরে সাধারণত পেস পিচগুলো থার্ড দিন যাওয়ার পরে যখন গ্রাসগুলো আস্তে আস্তে মরে যায়, উঠতে থাকে, তখন সেটা হয় ব্যাটিং পিচ হবে এবং না হলে একটু স্লো ডাউন হবে, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে। তো আমি ছোট করে একটু জানতে চাই, আসলে দ্বিতীয় দিনে একটা বৃষ্টির সংখ্যাও আছে, সব মিলিয়ে আসলে এই টেস্টের ভবিষ্যৎটা কোথায় দেখছেন? যদি বৃষ্টি এরকম কন্টিনিউ করতে থাকে রেজাল্ট আসা খুব টাফ হবে। তবে বাংলাদেশ যেভাবে বোলিং করছে, হাসান নিজেও বলছিলেন যে 200-র মধ্যে যদি আটকানো যায়, 158 এখনো সুযোগ আছে 40-50 রান যদি আটকে ফেলা যায়, বাংলাদেশ একটা তো চ্যালেঞ্জ নেওয়া যেতেই পারে। নিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য।